হ্যালো বন্ধুরা, অর্গানিজম অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টারটি আছে এটা তার নেক্সট ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামে নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত প্রয়োজনীয়। এই ভিডিওগুলি তোমাদেরকে এনসিআরটি পড়তে ও বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। দ্য সাইজ অফ এ পপুলেশন ফর অ্যানি স্পেসিস ইজ নট এ স্ট্যাটিক প্যারামিটার। যে কোনো প্রজাতির জন্য এই পপুলেশনের যে সাইজ সেটা কিন্তু কনস্ট্যান্ট না, সেটা স্থির না, সেটা পরিবর্তনশীল। ইট কিপস চেঞ্জিং উইথ টাইম ডিপেন্ডিং অন ভ্যারিয়াস ফ্যাক্টরস ইনক্লুডিং ফুড অ্যাভেলেবিলিটি, প্রিডেশন, প্রেশার অ্যান্ড অ্যাডভার্স ওয়েদার। এটা সর্বদাই পরিবর্তন হতে থাকে। কি পপুলেশনের সাইজ যেটা আছে সেটা পরিবর্তন হতে থাকে কার ওপর ভিত্তি করে? যে খাদ্যের যে অ্যাভেবিলিটি, যে কতটা খাদ্য আছে তার উপর ভিত্তি করে। হয়তো খাদ্য বেশি আছে, পপুলেশন ডেন্সিটি বেশি হয়ে গেল, খাদ্য কম হয়ে গেল, সেখানকার স্পেসিসগুলো অন্য জায়গায় চলে গেল, ডেন্সিটি কমে গেল। প্রেডিশন, প্রেশার, যে শিকারের প্রেশারটা বেশি, যে শিকারি যদি বেড়ে যায় তো কী হবে, তারা সেখান থেকে পালিয়ে যাবে। যদি শিকারি কম থাকে তো সেখানে বেশি থাকবে। অ্যান্ড অ্যাডভার্স ওয়েদার, কিংবা আবহাওয়ার ওপর, আবহাওয়া যদি অত্যন্ত তাদের পক্ষে আরামদায়ক না হয় তো তারা সেখান থেকে চলে যাবে, যদি আরামদায়ক হয় তো থাকবে, এরকম। In fact, it is these changes in population density that give us some idea of what is happening to the population, whether it is flourishing or declining. তো এই যে এই সমস্ত পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলি আমাদেরকে পপুলেশন সম্বন্ধে একটা আইডিয়া দেয়, একটা ধারণা দেয় যে পপুলেশনটা কি ফ্লাওরাইজ করবে বা আরও উন্নত হবে, যে আরও বৃদ্ধি পাবে, না ডিক্লাইন, না সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এইটা বিষয়ে একটা আইডিয়া দেয় এই পরিবর্তনগুলো। হোয়াট এভার মাইট বি দ্য আলটিমেট রিজন, দ্য ডেন্সিটি অফ এ পপুলেশন ইন এ গিভেন হ্যাবিটাট ডিউরিং এ গিভেন পিরিয়ড ফ্লাকচুয়েটস ডিউ টু চেঞ্জ ইন 4 বেসিক প্রেশার। তো কারণ যাই হোক না কেন, সে প্রিডেশন প্রেশার হোক, ক্লাইমেটিক চেঞ্জ হোক, কিংবা ফুড রিসোর্সেস হোক, যে কারণেই হোক না কেন, পপুলেশনের যে চেঞ্জটা বা ফ্লাকচুয়েন্টটা, যে নিজের নির্দিষ্ট জায়গা থেকে যে সরে যাওয়াটা, সেটা চারটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। পপুলেশন ডেন্সিটি, পপুলেশন সাইজ চেঞ্জ বা পরিবর্তনটা চারটে বেসিক জিনিসের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। কী কী? Two of which, natality and immigration, contribute to an increase in population density, and to mortality and immigration to a decrease. তার মধ্যে দুটো, ন্যাটালিটি আর ইমিগ্রেশন, এই দুটোর মাধ্যমে কি পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করবে, আর মর্টালিটি আর এমিগ্রেশন এই দুটির মাধ্যমে পপুলেশন ডেন্সিটি ডিক্রিজ করবে বা কমে যাবে। তো এবার দেখা যাক আস্তে আস্তে কোনটা কি। তো natality refers to the number of births during a given period in the population that are added to the initial density. natality বলতে বোঝায় কি, যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো নতুন নতুন কতগুলো নতুন যে ইন্ডিভিজুয়াল অর্গানিজম তৈরি হলো বা জন্ম নিল, যে জন্মের হারটা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে জন্মের হার, সেটাই হলো ন্যাটালিটি। এবং এটা কি, যে ইনিশিয়াল বা প্রাথমিক যে পপুলেশন ডেন্সিটি ছিল তার সঙ্গে যুক্ত হয়ে যায়। Mortality is the number of deaths in the population during a given period. একটা নির্দিষ্ট সময়ে কতটা মৃত্যু হলো, কতটা জীব মারা গেল, কতটা অর্গানিজম মারা গেল, তার যে হারটা, সেটা হলো মর্টালিটি। Immigration is the number of individuals of the same species that have come into the habitat from elsewhere during the time period under consideration. যে সময়টাকে বিবেচনা করছি, সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো জীব অন্য কোনো জায়গা থেকে, কতগুলো একই প্রজাতির জীব অন্য কোনো জায়গা থেকে যে পপুলেশনটাকে কনসিডার করছি সেখানে এলো, সেটা হলো ইমিগ্রেশন। তাহলে কি, যে একটা নির্দিষ্ট সময়ে কতগুলো জীব বিভিন্ন রকম জায়গা থেকে সেই জায়গাতে এলো, সেটা হলো ইমিগ্রেশন। এটাও কি করছে, বৃদ্ধি করছে, কিন্তু এটাকে জন্মের মাধ্যমে বৃদ্ধি করছে না, অন্য কোনো প্রক্রিয়া। আর এমিগ্রেশন ইজ দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অফ দ্য পপুলেশন হু লেফট দ্য হ্যাবিটেট অ্যান্ড গান এলসওয়্যার ডিউরিং দ্য টাইম পিরিয়ড আন্ডার কনসিডারেশন। যে সময়টাকে আমরা বিবেচনা করছি সেই সময়ের মধ্যে কতগুলো জীব সেই পপুলেশন থেকে অন্য কোনো জায়গাতে চলে গেল, হয়তো ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, জলবায়ু চেঞ্জ হয়ে গেছে সেই কারণে, কিংবা প্রিডেশন প্রেশার বেড়ে গেছে, তখন সেখান থেকে চলে গেল, সেটা হচ্ছে এমিগ্রেশন। তো এমিগ্রেশনটা মনে রাখার কি,
এমিগ্রেশন এমিট মানে কি দূর করা বা শেষ হওয়া, তো সেই এমিট থেকে এমিগ্রেশন। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টের মাধ্যমে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে পপুলেশন ডেন্সিটি যেটাকে আমরা বিবেচনা করছি এন দ্বারা ডিনোট করা হয়েছে। তো ন্যাটালিটি বা বার্থ রেট বি দিয়ে ডিনোট করা হয়েছে। তার মাধ্যমে কি যে কতটা জন্ম নিচ্ছে, জন্মগ্রহণ করছে, এটা কি প্লাস বৃদ্ধি করছে পপুলেশন ডেন্সিটি। ইমিগ্রেশন আই দিয়ে ডিনোট করছি, সেটাও কি বাইরে থেকে কতটা আসছে, এটাও বৃদ্ধি করছে। মর্টালিটি বা ডেথ রেট যে কতটা মারা যাচ্ছে সেটাও মাইনাস অর্থাৎ কমে দিচ্ছে। ইমিগ্রেশন বা এমিট অর্থাৎ সেই এলাকা থেকে অন্য কোনো জায়গাতে চলে যাচ্ছে, সেটাও কি ডিক্রিজ করছে পপুলেশন ডেন্সিটি। তো একেবারে সিম্পল একটা জিনিস, তো দেখে নেবে এটা। সো ইফ n is the population density at time t, then its density at time t plus 1 is, তো এটা একটা বেসিক ম্যাথের একটা যে n প্লাস টি টাইমে তাহলে কত হবে, যে একক সময়ে কতটা বৃদ্ধি পেল, তো এন টি এটা তো প্রাথমিক ছিল পপুলেশন ডেন্সিটি। বার্থ প্লাস ইমিগ্রেশন এটা কি বৃদ্ধি করছে, মাইনাস ডেথ প্লাস ইমিগ্রেশন এটা কি হ্রাস করছে। তো বৃদ্ধি থেকে হ্রাস যেটা বাদ দিব, তাহলে কি যেটা কন্টেন্টটা পড়ে থাকছে সেটা থাকছে, যে হয়তো এখানে বার্থ এর মাধ্যমে 12টা এলো আর 2টো চলে গেল, মানে 10টা জন্ম গ্রহণ করলো, 2টো বাইরে থেকে এলো 12টা, আর 2টো মারা গেল আর 2টো চলে গেল, তাহলে 12 থেকে 4 বদলে 8টা, তাহলে 8টা টিকে থাকলো। তো এইভাবে এটা একটা বেসিক ম্যাথ যে এন টি প্লাস 1 ইজ টু এন টি প্রাথমিক অবস্থা প্লাস কতটা বৃদ্ধি পাচ্ছে মাইনাস কতটা কমে যাচ্ছে। সিম্পল একটা ফর্মুলা মনে রাখবে। You can see from the above equation that population density will increase if the number of birth plus the number of immigration is more than the number of death plus the number of immigrants. তো এটা একটা সিম্পল একটা বিষয় যে পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করবে যদি যে রিলেটিভ ইনক্রিজ যদি হয়, যে যত বার্থ প্লাস ইমিগ্রেশন যদি বেশি হয় ডেথ প্লাস ইমিগ্রেশনের তুলনায়, তাহলে পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করবে। আর ডেথ প্লাস ইমিগ্রেশন যদি বেশি হয় তাহলে কি পপুলেশন ডেন্সিটি ডিক্রিজ করবে। যে বেশি জন্ম নিচ্ছে বাইরে থেকেও বেশি পরিমাণে জীব আসছে, কিন্তু কিন্তু কম পরিমাণে মারা যাচ্ছে, কম পরিমাণে এলাকা ছেড়ে যাচ্ছে, তাহলে কি পপুলেশন ডেন্সিটি আস্তে আস্তে বাড়বে। Under normal condition, birth and deaths are the most important factor influencing population density. The other two factors assuming importance only under special condition. যে স্বাভাবিক অবস্থায় যদি দেখি তো ইমিগ্রেশন আর ইমিগ্রেশন যেটা আছে সেটা কিন্তু খুব একটা অ্যাফেক্ট করে না পপুলেশন ডেন্সিটির ওপর সাধারণ কন্ডিশনে অ্যাফেক্ট করে কে বেশি, বার্থ রেট আর ন্যাটালিটি এবং মর্টালিটি, জন্মহার এবং মৃত্যুহার। যখন পপুলেশনটা স্টেবল হয়ে যায় তখন কিন্তু জন্মহার আর মৃত্যুহারই পপুলেশন ডেন্সিটির ওপর বেশি প্রভাব ফেলে। কিন্তু স্পেশাল বা বিশেষ অবস্থায় ন্যাটালিটি ইমিগ্রেশন আর ইমিগ্রেশন অ্যাফেক্ট করে। যেমন নতুন একটা পপুলেশন তৈরি হয়েছে, নতুন একটা এলাকা তৈরি হয়েছে, তো সেখানে যে পপুলেশন ডেন্সিটি সেটা কিন্তু বাইরে থেকে লোক আসবে বা ইমিগ্রেশন হবে, তার মাধ্যমেই সেটা বৃদ্ধি পাবে। সেখানে সেখানে লোক তো নেই, বাইরে থেকে লোক আসছে, তার মাধ্যমে সেখানকার পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করছে, তাহলে সেক্ষেত্রে ইমিগ্রেশনটা ইম্পর্টেন্ট হয়ে গেল বার্থ রেটের তুলনায়। কিংবা কোনো একটা এলাকাতে প্রবল বন্যা হলো, ঝড় বৃষ্টি হলো, কিংবা জলবায়ু খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে কি সেখান থেকে লোক বাইরে বেরিয়ে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে পপুলেশন ডেন্সিটি কমার ক্ষেত্রে এমিগ্রেশনের প্রভাবটা বেশি ডেথের তুলনায়। তো এটা একটা স্পেশাল কন্ডিশনে এই দুটো বেশি করে। তো ফর ইনস্ট্যান্স ইফ এ নিউ হ্যাবিটেট ইজ জাস্ট বিং কলোনাইজড, ইমিগ্রেশন মে কন্ট্রিবিউট মোর সিগনিফিক্যান্টলি টু পপুলেশন গ্রোথ দ্যান বার্থ রেট। তো যেটা বললাম সেটাই, যে ধরা যাক একটা নতুন হ্যাবিটেট বা নতুন একটা বাসস্থান তৈরি হয়েছে, কলোনাইজড হয়েছে, মানে কলোনি গঠন করেছে নতুন একটা, তো সেক্ষেত্রে কি ইমিগ্রেশনটাই বেশি কন্ট্রিবিউট করবে, বেশি অবদান রাখবে পপুলেশন গ্রোথের ক্ষেত্রে দেন বার্থ রেট জন্মের তুলনায়। তো নতুন একটা বাসস্থান তৈরি হয়েছে, এখানে তো লোক টোক কিছু নেই, তো বাইরে থেকে লোক আসবে, তার মাধ্যমে এর ডেন্সিটি বৃদ্ধি করবে, তাহলে ইমিগ্রেশনটা বেশি এক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। তো এবার তো এটা একটা বেসিক পার্ট ছিল। এবার আসছে কি গ্রোথ মডেলস। তো দুটো গ্রোথ মডেলস আমাদের আছে, একটা এক্সপোনেনশিয়াল আর একটা লঙ্গিটিউডিনাল। তো শুরু করা যাক একটা। ডাজ
The growth of a population with time show any specific and predictable pattern. তো এই যে গ্রোথ বা বৃদ্ধিটা পপুলেশনের, সেটা কি সময়ের সাপেক্ষে কোনো গুরুত্ব আছে, যে একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে এরকম কি কিছু আছে, তাকে কি প্রেডিক্ট করা যেতে পারে? We have been concerned about unpredictable human population growth and problems created by it in our country. তো আমরা দেখেছি যে অ্যান্ড ইট ইজ দেয়ারফর ন্যাচারাল ফর আস টু বি কিউরিয়াস ইফ ডিফারেন্ট অ্যানিম্যালস পপুলেশন ইন নেচার বিহেভ দ্য সেম ওয়ে অর শো সাম রেস্ট্রিকশনস অন গ্রোথ। তো এটা ভেঙে ভেঙে বলে দিই, তাহলে সহজ হয়ে যাবে। যে আমরা কি দেখছি, যে আমাদের যে দেশ, সেখানে হিউম্যানের পপুলেশন বাড়ার জন্য কত রকমের ক্ষতি হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তারপর লালন পালনের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে যদি সময়ের সাপেক্ষে পপুলেশন গ্রোথটা কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, তো আমরা যদি সে বিষয়ে একটা জ্ঞান পেয়ে যাই, তাহলে কি আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। তো এটাই এখানে বলা হয়েছে যে যদি আমরা হিউম্যান পপুলেশনের কতটা প্রবলেম ক্রিয়েট করছে আমাদের কান্ট্রিতে, তো এর জন্য আমাদের কি আমরা এর জন্য উৎসাহী, নেচার থেকে শিখতে উৎসাহী, যে কোনো রকম প্যাটার্ন আছে কি, যদি সেটা থাকে তাহলে সেটা আমাদেরও জানা উচিত, তো সেভাবে সেটা কমাও যাবে। পারহ্যাপস উই ক্যান লার্ন এ লেসন অর টু ফ্রম নেচার অন হাউ টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ। তো যদি কোনো রকমের নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে থাকে, তাহলে কি আমরাও সেই প্যাটার্নটাকে আমাদের দেশে কাজে লাগিয়ে আমাদের জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তো প্রকৃতিতে এমন কোনো কোনো একটা নির্দিষ্ট রুল ফলো করে কি জীবেরা, তো সেটা একটা কোয়েশ্চেন। তো দুটো গ্রোথ মডেল আছে, একটা এক্সপোনেনশিয়াল, একটা লংগিটিউডিনাল। তো দেখা যাক, ফলো করে অবশ্যই। এক্সপোনেনশিয়াল গ্রোথ, রিসোর্স food and space availability is obviously essential for the unimpeded growth of a population. যে কোনো একটা পপুলেশন বৃদ্ধির জন্য খাদ্য এবং জায়গা, এই দুটো হচ্ছে মেন, এই রিসোর্সগুলো অ্যাবিলিটি সবচাইতে বেশি প্রয়োজনীয়। আইডিয়ালি when resources in the habitat are unlimited, each species has the ability to realize fully its innate potential to grow in number. তো যদি কোনো কোনো একটা হ্যাবিট্যাট যদি আনলিমিটেড হয়, যে বাসস্থানের কোনো অভাব নেই, তো কী করবে তখন? সেই জীবগুলোর কোনো চিন্তা থাকবে না তার পরবর্তী প্রজন্ম নিয়ে। তার সে সর্বোচ্চ মাত্রা দিয়ে সে জনজননের মাধ্যমে তার অপত্য সৃষ্টি করবে, ফলে কি বৃদ্ধি পাবে, যে পপুলেশন সেটা বৃদ্ধি পাবে। অ্যাজ ডারউইন অবজার্ভড হোয়াইল ডেভেলপিং হিজ থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, যেটা ডারউইন তার ন্যাচারাল সিলেকশন থিওরি তৈরি করার সময় দেখেছিলেন, যে একটা হাতি নিয়ে তিনি বলেছিলেন সেটা, যে হাতি কী হারে বৃদ্ধি পেতে পারে যদি তার রিসোর্সটাকে আনলিমিটেড করে দেওয়া হয়, খাদ্য এবং বাসস্থানকে। তো এটা মানুষের ক্ষেত্রেও ঘটে। যদি কোনো একটা মানুষের 300-400 বিঘা জমি থাকে, তো সে তার নেক্সট প্রজন্ম নিয়ে ভাবে না। তো সে কী করে, যে যত ইচ্ছা নিজের ছেলে তৈরি করে, কারণ তার টেনশন নেই। কিন্তু যার থাকার জায়গা নেই, সে দুটো বাচ্চা নিলেও ভাবে যে আমার পরবর্তী প্রজন্ম কী করে থাকবে। তো ওটাই বিষয়। দেন দ্য পপুলেশন গ্রোথ ইজ অ্যান এক্সপোনেনশিয়াল অর জিওমেট্রিক ফ্যাশন। এক্ষেত্রে যে পপুলেশন গ্রোথটা সেটা এক্সপোনেনশিয়াল হারে হয়, যে শুধুমাত্র সেই যে অপত্য তৈরি করবে তা না, যার 300 বিঘা জমি আছে শুধু যে সেই অনেকগুলো বাচ্চা তৈরি করবে তা না, তার পরবর্তী বাচ্চারাও এইভাবে বৃদ্ধি করতে থাকবে, কারণ তাদের কোনো টেনশন নেই, জায়গা নেই। If in a population of size n, the birth rates, not total number per capita birth, are represented as B and death rates again per capita death rate D, then the increase or decrease in n during a unit time period dn by dt will be। তো এখানে এটা বলা হচ্ছে যে যদি আমরা পপুলেশন সাইজকে n হিসাবে দেখি, তো পপুলেশন সাইজ হচ্ছে এন, আর বার্থ রেট, যে একটা নির্দিষ্ট সময়ে কতটা জন্মগ্রহণ করলো তাকে যদি বি হিসাবে দেখি, এবং ডেথ রেট, যে একটা নির্দিষ্ট পিরিয়ডে কতটা মারা গেল ডি দিয়ে, তাহলে ইনক্রিজ বা ডিক্রিজ, একটা নির্দিষ্ট সময়ে কতটা ইনক্রিজ বা ডিক্রিজ হলো তাকে ডিএন বাই ডি দিয়ে যদি দেখি, এটা ম্যাথ, সিম্পল ম্যাথ। তাহলে বার্থ রেট মাইনাস ডেথ রেট ইন্টু এন, এটা হচ্ছে তারই ম্যাথামেটিক। এই প্রক্রিয়াকে সেটা ফলো করবে, এবং একে কি বার্থ রেট মাইনাস ডেথ রেটকে যদি আর দিয়ে ইন্ডিকেট করা হয়, তাহলে ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন। এটা কি এক্সপোনেনশিয়াল গ্রোথের ফর্মুলা, যে ডিএন বাই ডিটি, যে পপুলেশন গ্রোথ ইজ ইকুয়াল টু আর ইন্টু এন। আর কি বার্থ মাইনাস ডেথ রেট ইন্টু এন, এন হচ্ছে ইনিশিয়াল পপুলেশন।
There R in this equation is called the intrinsic rate of natural increase. এই যে আরটা আছে বার্থ রেট মাইনাস ডেথ রেট, তো একে কী দিয়ে রেট করা হয়? ন্যাচারাল ইনক্রিজ, ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, কতটা ইনক্রিজ করছে তার রেট। অ্যান্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার chosen for as in assessing impacts on antibiotic or abiotic factor on population growth। এবং এই আর্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে কোনো একটা পপুলেশন গ্রোথের ক্ষেত্রে বায়োটিক ফ্যাক্টর অ্যাবায়োটিক ফ্যাক্টরের কী গুরুত্ব সেটা ইন্ডিকেট করার জন্য এই আর্ট যেটা আছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যে কোনো জীব, কোনো অজীবজ, কোনো পরিবেশ কী কী প্রভাব বিস্তার করছে সেটা নির্ণয় করার জন্য আর্ট যেটা আছে বার্থ রেট মাইনাস ডেথ রেট সেটা ইম্পর্টেন্ট। To give you some idea about the magnitude of R values, for the Norway rat the R is 0.015 and for the flower beetle it is 0.12. In 1981 the R value for human population in India was 0.0205. তো আর ভ্যালুর কিছু ভ্যালু দেওয়া আছে, এটা কি যে আরটা হচ্ছে ইন্ট্রিনসিক রেট, মানে কতটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু বারটা আগে আছে ডেটটা পরে আছে, তাই এটা যদি পজিটিভ হয় তার মানে কি বৃদ্ধি পাবে, যদি নেগেটিভ হয় তার মানে কি সেই পপুলেশনটা হ্রাস পাবে। তো এক্ষেত্রে কিছু এক্সাম্পল দেওয়া আছে আর এর যে মান তার, যেমন নরওয়ে র্যাটের ক্ষেত্রে ছিল 0.015 মানে বৃদ্ধি, ফ্লোরাল বেটাল 0.012। 1981 খ্রিস্টাব্দে আমাদের ভারতের হিউম্যান পপুলেশনের আর ভ্যালু ছিল 0.025205 ইত্যাদি। The above equation describe the exponential or geometric growth pattern of a population and result in a J-shaped curve when we plot n in relation to time। যে আমরা পপুলেশন ডেন্সিটিকে এনকে যখন সময়ের সাপেক্ষে ডিটারমাইন করব গ্রাফ আকারে, এক্সপোনেনশিয়াল গ্রোথ, যে খাদ্য এবং বাসস্থান আনলিমিটেড আছে তার কোনো শেষ নেই, তো সেক্ষেত্রে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটার আকৃতি হবে জে শেপড। এই যে জে শেপড গ্রাফ, তাকে ডিনোট করা হচ্ছে কি ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন এই হিসাবে। তো এস শেপড হচ্ছে লংগিটিউডিনাল আর জে শেপড হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এটা মনে রাখতে হবে যে এক্সপোনেনশিয়াল গ্রোথের গ্রাফটা দেখতে কেমন, জে শেপড। কী দিয়ে ডিনোট করা হয়? ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর ইন টু এন। If you are familiar with basic calculus, you can derive the integral form of the exponential growth equation. তো এটা ম্যাথের পার্ট যে এন টি ইকুয়াল টু এন জিরো ইন্টু ই টু দি পাওয়ার আর টি। তো এই আকারে আমরা এক্সপোনেনশিয়াল আকারে তাকে করতে পারি, ডিনোট করতে পারি যে এ এন টি হচ্ছে কি টি সময় পরে পপুলেশন ডেন্সিটি, এন জিরো এন নট পপুলেশন ডেন্সিটি আর টাইম জিরো, তোমার আর ইন্টেন্সিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ ই বেস অফ দ্য লগারিদম। তো এটা এক্সপোনেনশিয়াল আকারে আমরা যদি ডিনোট করি তো এই আকারে পাবো যে এন টি ইজগাল টু এন নট ই টু দি পাওয়ার আর টি। Any species growing exponentially under unlimited resource condition can reach enormous population densities in a short time। যে কোনো স্পেসিস যদি এক্সপোনেনশিয়াল গ্রোথ শো করে তাহলে কি যে খুবই অল্প সময়ের মধ্যে তার যে বৃদ্ধিটা সেটা আনলিমিটেড প্রচুর হয়ে যাবে, খুব অল্প সময়ে প্রচুর, ভাবা যাবে না এতটা বেশি। Darwin showed how even a slow growing animal like elephant could reach enormous number in the absence of checks। ডারউইন দেখেছিলেন যে একটা হাতি যে 12 বছরে একবার মাত্র একটা হাতির জন্ম দেয়, তার যদি খাদ্য এবং বাসস্থানকে আনলিমিটেড করে দেওয়া হয় তো সে কত হারে বৃদ্ধি পেতে পারে, হাজার হাজার লাখ লাখ হয়ে যায়। তার ন্যাচারাল সিলেকশন থিওরিতে বলেছিলেন। The following is an anecdote popularly narrated to demonstrate dramatically how fast a huge population could build up when growing exponentially। তো এক্সপোনেনশিয়াল গ্রো করলে কোনো একটা পপুলেশন কী হারে বৃদ্ধি পেতে পারে তার জন্য একটা নিচে একটা একটা গল্পের আকারে একটা শিক্ষণীয় বিষয় দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে সেটা যে একটা রাজা এবং একটা মন্ত্রী তার গল্প। তো গল্পটা আমি বাংলাতে বলেছি, তোমরা একবার পড়বে, ইন্টারেস্ট লাগবে যে কী আছে। তো কী হবে যে এই যে গল্পটা সেখানে যে একটা রাজা থাকবে আর একটা প্রজা থাকবে, এই প্রজা নয় একটা মন্ত্রী থাকবে তার, যে রাজার কাছে সর্বদা সাহায্য করে। তো দুজনে কি করবে যে ছোটদের যে ঘুটি খেলে না, ঘুটি যে 64টা ঘর থাকে এরকম, 64টা ঘর থাকে এরকম 8টা, আমি জাস্ট এভাবেই করছি যে এরকম 8 8 64টা ঘর থাকে, 8টা রো আর 8টা তো 64টা ঘর থাকে, ঠিক আছে। তো ইটা বলবে যে যে মন্ত্রী সে বলবে যদি আমি জিতে যাই তো রাজার সঙ্গে বেট লাগাবে যে আমি জিতবো, আর রাজা বলবে যে না আমি জিতবো। তো মন্ত্রী বলবে যে ঠিক আছে যদি আমি জিতে যাই তো আমাকে আপনার কিচ্ছু না, যে প্রত্যেকটা ঘরে প্রথমে একটা গমের দানা, তার নেক্সট ঘরে দুটো,
নেক্সট ঘরে 2-এর ডবল 4টে, তারপরে 8টা, তারপরে 16টা, তারপরে 32, তারপর 64, তারপর 128। তো এইভাবে পূরণ করতে হবে, এভাবে 64টে ঘর পূরণ করতে হবে গমের দানা দিয়ে। তো রাজা তো হেসে উড়ে দিল যে এটা কোনো প্রাইজ হলো যে গমের দানায় 1টা 2টো 4টে 8টা এভাবে দিতে হবে। তো ঠিক আছে, আমি রাজি এলাম। তো আনফর্চুনেটলি কী হলো যে রাজা হেরে গেল এবং মন্ত্রী জিতে গেল। তো এবার রাজা তো হাসি মুখে প্রথমে 1টা দিল, তারপর 2টো, তারপর 4টে, তারপর 8টা, এভাবে গমের দানা দিয়ে ঘর পূরণ করতে থাকলো। তো এইভাবে আস্তে আস্তে প্রথমে সে ভাবতে পারেনি এমন হবে, কিন্তু যখনই সে অর্ধেক ঘরে পৌঁছালো তখন সে বুঝতে পারলো যে কত লাখ লাখ কোটি কোটি গমের দানা লাগবে। এবং সে ভাবলো, এবং যে সে যখন শেষ পর্যায়ে পৌঁছাবে তার আগেই সে ভাবলো যে এতে তার পুরো যে সাম্রাজ্য আছে তার পুরো গমের দানা দিয়েও এটা শেষ হবে না, এতটাই বেশি। তো এটা এটা বোঝাবার জন্য যে এক্সপোনেনশিয়াল গ্রোথটা কতটা বেশি, কতটা বৃহৎ হারে বৃদ্ধি পায়, সেটা বোঝার জন্য এই গল্পটা দেওয়া আছে। যে প্রথমে 1টা 2টো 4টে 8টা 16টা 32টা 64টা, এইভাবে 64টা ঘর পূরণ করতে, 64 তারপর 128, এভাবে 64টা ঘর পূরণ করতে তার পুরো রাজ্যের সমস্ত দানা শেষ হয়ে যাবে, কিন্তু পূরণ হবে না। তো এটাই বলা আছে। তো এরপরে আসছে কি যে, তো ওটাই বলা আছে, আর কিছু নেই। তো এখানে যে গ্রাফটা আছে, গ্রাফটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন প্রায় দেয়। তো এই যে পপুলেশন গ্রোথ এন, তারপর টাইম টি, তো সাধারণ গ্রাফে সেটা যে যে আকৃতি হবে dn/dt ইন্টু আর এন। কিন্তু হোয়েন রেসপন্স আর নট লিমিটিং দ্য গ্রোথ প্লট ইজ এক্সপোনেনশিয়াল, যে প্লট এক্সপোনেনশিয়াল যখন কোনো রকমের রেজিস্ট্যান্স কিচ্ছু নেই। হোয়েন রেসপন্স আর লিমিটিং দ্য গ্রোথ প্লট ইজ লজিস্টিক। কিন্তু যখনই কি হচ্ছে ক্যারিয়িং ক্যাপাসিটি, এই যে কে আছে এটা হচ্ছে ক্যারিয়িং ক্যাপাসিটি, যে সর্বোচ্চ কতটা ক্যারি করতে পারে সেই এলাকা, যে বৃদ্ধি করলেই তো হবে না, বৃদ্ধি করলে পরিবেশের একটা ইয়ে আছে যে কতটা পরিবেশ সেটাকে লালন পালন করতে পারবে। তো এই যে এখানে যে আর এন এর পর k-n/k আছে, এই যে পার্টটা, এটাকে রেজিস্ট্যান্স বলা হয়, রেজিস্ট্যান্স বলা হয় একে, বা ধারক বলা হয়। তো এই রেজিস্ট্যান্সের উপস্থিতিতে গ্রাফটা কিন্তু লিমিটেড হয়ে যাবে। তো এটা লজিস্টিক গ্রোথের ব্যাপার, এই যে নেক্সট এটা দেখছো এটা লজিস্টিক ব্যাপার। তো নেক্সট যে ভিডিও সেটাতে লজিস্টিক গ্রোথ পড়া হবে, তো এই গ্রাফটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা এস শেপড গ্রাফ, আর জে শেপড হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো এটাই ছিল এক্সপোনেনশিয়াল গ্রোথের গল্প, আর যেই গল্পটা আছে একবার পড়ে নেবে, জাস্ট আমি জিস্ট আকারে বলে দিলাম। তো পড়ে নিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ভিডিওতে লজিস্টিক গ্রোথ যেটা আছে সেটা পড়ানো হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।